নমস্কার, আমি ভাস্বতী। আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবচেয়ে বড় 11টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। চাপ বাড়ল তেজস্বীর, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাংলা ভাষা নিয়ে মমতা অভিষেকের নিশানায় বিজেপি, কি জবাব দিলেন শ্রমিক? আবার মাওবাদী নাশকতার শিকার রেল ট্রেন ট্র্যাকেই ঘটল আইডি বিস্ফোরণ। ছাত্রাবাসে ঢুকে বাচ্চাদের হাত ধরে টানাটানি, মহিলার পরিচয়ে স্তম্ভিত পুলিশও। ফর্মে কেষ্ট, মর্যাদা ফিরে পেতেই বৈঠকের ডাক, তারপর করলেন বড় ঘোষণা। ঘাটালে ভেলাই করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, বিজেপি সরব হতেই যুক্তি দিল তৃণমূল। কিভাবে তালিকায় 102 ভুয়ো ভোটার, ইয়ারদের তলব কমিশনের। শুয়োরের সঙ্গে কুস্তিতে নামবো না, বাছা বাছা বিশ্লেষণে ফের কল্যাণকে আক্রমণ মহুয়ার। অধিবেশনে তর্কাতর্কি, প্রতিবাদ, শিলিগুড়ির কাউন্সিলর দিলীপ বর্মনকে শোকজ তৃণমূলের। চাকরি থেকে তাড়ানো যাবে না, কর্মী ছাঁটাই মামলায় তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। কোন্নগরে টিএমসি নেতা খুনে গ্রেপ্তার, বাম আমলের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার বাঘা সহ মোট 4। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। জাতীয় নির্বাচন কমিশন বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই বড় দাবি করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তার নাম খসড়া ভোটার তালিকায় নেই বলে তিনি দাবি করেন। তার এই দাবি নস্যাৎ করে কমিশন জানিয়ে দেন খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তেজস্বীর। তবে তেজস্বীর দেওয়া এপিক নম্বর, কমিশনের দেওয়া এপিক নম্বর ভিন্ন ছিল। বিহারের ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। গত 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া ভোটার তালিকায় 65 লক্ষের বেশি ভোটারের নাম নেই। শনিবার সাংবাদিক বৈঠকে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী সাংবাদিক বৈঠক করে দাবি করেন তার খসড়া ভোটার তালিকায় নাম নেই। নিজের ভোটার কার্ডের ইপিআইসি নম্বরও জানান তিনি। এপিক নম্বরের ভোটার কার্ড ব্যবহার করে 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। তেজস্বীর বিহারের দীঘা বিধানসভা কেন্দ্রের ভোটার। সেখানকার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার চিঠি লিখেছেন আরজেডি নেতাকে। চিঠিতে বলা হয়েছে, সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেছেন তার ভোটার কার্ডের এপিক নম্বর RAB 29161120। তাই তেজস্বীকে ওই এপিক নম্বরের ভোটার কার্ডের সমস্ত তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে। কমিশন বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখবে, তবে কতদিনের মধ্যে তথ্য জমা দিতে হবে তা বলা হয়নি চিঠিতে। এই নিয়ে সরব হয়েছে এনডিএ। আলাদা এপিক নম্বরে 2টি ভোটার কার্ড রাখা অপরাধ জানিয়ে তেজস্বীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তারা। বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠির 2 শব্দ তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখ নিয়ে সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখে তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান লেখা হয়েছে, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন। ভারতীয় সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি বলা হচ্ছে। দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা অপমানজনক এবং অসাংবিধানিক বলে সরব হন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের হেনস্থা করছে এবং আটক করছে, আর এখন দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল চিঠিতে বাংলাকে বাংলাদেশি বলেও হেনস্থা করছে। এই নিয়ে দিল্লি পুলিশের কাছে ক্ষমা চাওয়া উচিত। তদন্তকারী অফিসার অমিত দত্তকে দ্রুত সাসপেন্ড করার দাবি জানান তিনি। বাংলাদেশি ভাষা বিতর্কে অবশ্যই দিল্লি পুলিশের কোনো ভুল দেখছেন না রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, একদম ঠিক বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের যে কোনো একটা বই নিয়ে এসে পড়ুন, কোনটা বাংলাদেশের কোনটা শফিকুল ইসলাম লিখেছেন। তাই বাংলা ভাষায় কথা বললেই তিনি ভারতীয় হয়ে যাবেন, ভোটার লিস্টে নাম রাখতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ডে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে। রেল ট্র্যাক একটা মাওবাদী বরাবরের টার্গেট। আগের তুলনায় এই ঘটনার পরিমাণ কমলেও এখন দাঁড়ি পড়েনি। এদিন ওড়িশার সুন্দরগড়ে ঝাড়খণ্ড সীমানায় রেল ট্র্যাকে যখন আইডি বিস্ফোরণ ঘটল, সেই সময় মাওবাদীদের দিকে সন্দেহের তীর গেল পুলিশের। রবিবার হঠাৎ করে কেঁপে উঠল ওই সীমান্তবর্তী এলাকা। কিন্তু বিস্ফোরণ ঘটালো কারা? প্রাথমিক অনুমান এটা মাওবাদীদের কাজ, কারণ বিস্ফোরণের কাছে একটি মাওবাদীদের পোস্টারও পাওয়া গিয়েছে। এমনকি 28শে জুলাই থেকে 23রা আগস্ট পর্যন্ত শহীদ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা। ফলত সন্দেহের তীর সেই দিকেই। রেল সূত্রে জানা গিয়েছে, স্থানীয় প্রশাসনের থেকে সবুজ সংকেত পেলেই ক্ষতিগ্রস্ত রেল লাইন কাজ শুরু হবে।
এই ঘটনায় সমবেদনা জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এদিন তিনি রেলকর্মীর মৃত্যুতে সমবেদনা প্রকাশের পাশাপাশি তার পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটের মঙ্গলপুরে ভারত সেবাশ্রম সংঘ এলাকায়। রবিবার বিকেলে ওই মহিলাকে মারধর করে গ্রিলে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট জুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী মহিলার নাম রীতা প্রামাণিক, বাড়ি বালুরঘাট শহরের উত্তর চক ভবানী এলাকায়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জেলার বহু শিশু ওই ছাত্রাবাস থেকে পড়াশোনা করে। এদিন বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা ছাত্রাবাসে গিয়ে বিভিন্ন শিশুকে নিজের সন্তান বলে হাত ধরে টানাটানি করে। এদিন বেশ কিছু শিশুর পরিবারের লোকেরাও শিশুদের সঙ্গে আশ্রমে দেখা করতে আসেন। ওই মহিলাকে শিশুদের হাত ধরে টানাটানি করতে দেখে শিশু চোর সন্দেহে মারধর ও বেঁধে রাখে। পরবর্তীতে মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জেল ফেরত, তারপর আইসি কাণ্ড, সব মিলিয়ে বীরভূমের রাজনীতিতে অনুব্রত অঙ্কটা অনেকটাই গরমিল হয়ে গিয়েছিল, তবে প্রভাব যায়নি। ওয়াকিবহাল মহল বলছে অন্যরা নিজের জমি তৈরি করে ফেলেছিল। এই অনুব্রত একসময় ছিলেন বীরভূমের কোর কমিটির জেলা সভাপতি। মাঝে অনেকটাই পর্ব কেটেছে শূন্য হাতে। মর্যাদা ফিরে পেয়ে সপ্তাহ কাটেনি, তার আগেই আহ্বায়ক হওয়ার পর রবিবার প্রথমবার কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত। সময় ধার্য করা হয় দুপুর 3:30। ঘড়ির কাঁটা ধরেই বৈঠকে পৌঁছে যান কোর কমিটির সকল সদস্যরা। দেখা যায় তৃণমূল কার্যালয়ের এক বিরাট টেবিলের সামনে গিয়ে বসেছেন কেষ্ট, দুই পাশে সাজিয়ে রাখা চেয়ার। বৈঠকে কি নিয়ে আলোচনা হলো? কোর কমিটির সদস্যরা মুখোমুখি বসার আগে আভাস পাওয়া গিয়েছিল যে সফরে এসে মমতা ছেড়ে যাওয়ার বার্তা নিয়ে সেখানে আলোচনা হবে। স্বাভাবিকভাবে তেমনটাই হয়েছে। গোটা বীরভূমে ধিক্কার মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কারণে এই মিছিল? কেষ্ট বলেন, মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেবে, ধিক্কার মিছিল তো হবেই। উল্লেখ্য, শনিবার এই নিয়ে সরব হয়েছিলেন কেষ্ট। মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানো নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। কেষ্ট বলেছিলেন, আমরাও আগে বিরোধী ছিলাম, কখনো কারো ছবিতে কালি লাগাইনি, বিজেপির ছবিতে কালি লাগাইনি, এটা ভদ্রতা নয়। এবার সেই ইস্যুকে কেন্দ্র করে মিছিলের ডাক বীরভূমের বাঘের। মৃত স্বামী লক্ষিন্দরের দেহ ভেলায় চাপিয়ে নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা। উদ্দেশ্য ছিল মৃত লক্ষিন্দরকে বাঁচানো। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও মৃতদেহ কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে দেখা গেল। প্রাণ ফিরে পাওয়ার আশায় নয়, বাড়ি থেকে শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া হলো কলার গাছের ভেলায় চাপিয়ে। জল যন্ত্রণার মধ্যে এই ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী রবিবার বেলা 11:30 নাগাদ মারা যান। তিনি এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী। মৃতদেহ দাহ করার জন্য বেশ কিছুটা পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে গেল শ্মশানে। এদিকে অন্যদিকে জলমগ্ন ঘাটাল জল যন্ত্রণার মাঝেই দাহ করার জন্য এইভাবে মৃতদেহ নিয়ে যাওয়ার ছবি ধরা পড়লো। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিধায়ক শীতল কপট। বলেন, কথায় বলে মোড়েও শান্তি নেই। আজ এটা দেখলাম, বয়সজনিত কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, ওখানে নৌকা দেওয়া হয়েছে। মৃতের পরিবার নৌকায় করে শ্মশানে গিয়েছেন, আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ রীতি অনুযায়ী কলা কিংবা বাঁশের ভেলায় করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। ওই ওয়ার্ডের সবাই মিলে থেকে মৃতদেহ দাহ করেছেন, এটা একটা স্বাভাবিক রীতি। বারুইপুর ময়নার পর আরও 2 বিধানসভায় ভুয়ো ভোটারের খোঁজ। সিইও দপ্তরে তলব আরও 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। 2 মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর 24 পরগনার রাজারহাটের গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। কিভাবে তালিকায় এলো 102 জন ভুয়ো ভোটার? জানতে চেয়ে তলব 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওকে। বিএলওরা কি আদৌ যাচাই করেছিলেন নথি? খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা ইআরওদের বিরুদ্ধে। খবর কমিশন সূত্রে, নন্দকুমার বিধানসভার 59 জন এবং রাজারহাট গোপালপুর বিধানসভার 43 জন ভোটারের ক্ষেত্রে এই অসঙ্গতি রয়েছে। তবে এই সমস্ত ভোটারদের তথ্য যাচাই করার জন্য বিএলওদের পাঠানো হয়নি। রাজারহাট গোপালপুরের দায়িত্বে থাকা ইআরওরা তাদের নিজেদের আইডি রয়েছে সেটা শেয়ার করেছিলেন এবং অস্তিত্ব ভোটারদের নাম নথিভুক্তকরণের কাজে এই 2 ইআরও যুক্ত হয়েছেন বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে কমিশন। উল্লেখ্য, এর আগে ঠিক একই রকমভাবে বারুইপুর এবং ময়নার ক্ষেত্রে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। সেক্ষেত্রে ইআরওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এসআইআর সংশোধন জল্পনার মধ্যে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরনো দ্বন্দ্ব ফের নতুন করে উস্কে উঠল তৃণমূলের অন্দরে। একেবারে বাছা বাছা বিশ্লেষণে দলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ শানালেন আর এক সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মহুয়া নিজেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে রীতিমতো কড়া শব্দ প্রয়োগ করলেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কেন হস্তক্ষেপ করছেন না? সঞ্চালিকার এই প্রশ্নের জবাবও মহুয়া দিয়ে দিলেন নিজের তীক্ষ্ণ বাকতুর্যের মধ্য দিয়ে। তার বক্তব্য, মমতা নিজেও এই সমস্যাজনক কর্মীদের দীর্ঘ সময় ধরে চলেছেন। সময় এলে তিনি নিজেই পদক্ষেপ নেবেন বলে আস্থা রাখেন কৃষ্ণনগরের সাংসদ।
তবে মহুয়ার এহেন আক্রমণের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। উল্লেখ্য, তৃণমূলে নবীন প্রবীণ জনপ্রতিনিধির বাকবিতণ্ডা নতুন নয়, একদা দিল্লিতে দলের কর্মসূচি থেকেই সূত্রপাত। সে সময় মহুয়ার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় সাংসদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল কল্যাণকে। সোমবার তিনি কল্যাণের বিরুদ্ধে থানায় মামলাও করেছিলেন। এবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মহুয়া নিজেই কল্যাণের নাম উল্লেখ করে রীতিমতো বাছা বাছা বিশ্লেষণ প্রয়োগ করলেন। শ্রীরামপুরের সাংসদকে নারী বিদ্বেষী, যৌন অসুখী বলে আক্রমণ করেন। এই মন্তব্য করেন, শুয়োরদের সঙ্গে কুস্তিতে নামতে পারবো না। মহুয়ার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি। গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন, তারপরে সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। অধিবেশন চলাকালীন নিজের দাবিকে নিয়ে সরব হওয়া চেয়ারম্যান মেয়রের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া এবং তারপর প্রতিবাদে নেমে রাস্তা অবরোধ, এইসব কাজকে দল বিরোধী আখ্যা দিয়ে শিলিগুড়ির মেয়র পরিষদ তথা 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনকে শোকজ করল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে জবাব চেয়েছেন। এতেই ক্ষেপে ওঠেন দিলীপ বর্মন। তার অভিযোগ, রাজবংশী বলে তাকে এইভাবে অপমান করা হলো। অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের কানে এই খবর পৌঁছায় প্রসঙ্গত শনিবার দার্জিলিংয়ে তৃণমূল সংগঠনের দায়িত্ব গড়ে দেওয়া হয়েছে কোর কমিটি। সেই কোর কমিটি সংসদের অভিযোগের ভিত্তিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজ নোটিশ পাঠিয়েছেন দিলীপ বর্মনকে। লিখেছেন, গত 30 জুলাই বোর্ড মিটিংয়ে আপনার আচরণ এবং পরবর্তীকালে মিডিয়ার সামনে আপনার অযাচিত বক্তব্য পার্টির ভাবমূর্তিকে বিশেষভাবে আঘাত করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দিলীপ বর্মনের বক্তব্য, ভালো কাজ করতে গিয়ে যদি শোকজের মুখে পড়তে হয় তাহলে ক্ষতি নেই, আমি জবাব দেব। তবে জবাবটা আমি দেব 2012 সাল থেকে। সেদিন থেকে কি কাজ করেছি, কি অসুবিধায় পড়তে হয়েছে সব বলবো। আর 30 জুলাই যে ঘটনা ঘটেছে তা আমি মনে করি রাজবংশীদের অপমান করা হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের পাল্টা বক্তব্য, এটা দলের সিদ্ধান্ত, আমি এ নিয়ে কিছু বলতে পারবো না। তবে উনি যে অভিযোগ তুলছেন তা সম্পূর্ণ ভুল। আমরা রাজবংশীদের গুরুত্ব দিয়ে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় করেছি। তার আবির্ভাব তিথিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। চাকরির সময় কোনোভাবে কর্মচারী যদি অক্ষম হয়ে পড়েন তাহলে চাকরি কেড়ে নেওয়া উচিত নয়, বরং নিয়োগকর্তা বা সেই সংস্থার উচিত ওই কর্মীর জন্য বিকল্প কর্মসংস্থানের জায়গা তৈরি করা। শুক্রবার শ্রমিক অধিকারকে সুনিশ্চিত করে এমনই রায় দিল শীর্ষ আদালতের বেঞ্চ। ঘটনা অন্ধ্রপ্রদেশের, যেখানে রাজ্য পরিবহন দপ্তরের আওতায় থাকা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন হঠাৎ করেই তাদের এক বাস চালককে কোনো রকম আগাম নোটিশ ছাড়াই ছাঁটাই করে দেয়। সেই ছাঁটাইয়ের নেপথ্যে তারা দাবি করে ওই চালক বর্ণান্ধতায় আক্রান্ত, তাই এই অবস্থায় বাস চালানো নিরাপদ নয়। পরিস্থিতির শিকার হয়ে বিচারের দাবিতে কর্পোরেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন বাস চালক। আদালতের পর্যবেক্ষণ, এটা ঠিক যে বর্ণান্ধতার মধ্য দিয়ে সমস্যার কারণে তার বাস চালানো নিরাপদ নয়, কিন্তু এমনটাও নয় যে তার শারীরিক সমস্যার কারণে তিনি অন্য কোনো পদে কাজ করতে পারবেন না। এরপরে তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি বলেন, একজন কর্মী কোন কারণে অক্ষম হয়ে গেল, নিয়োগকর্তা বা কর্মসংস্থান প্রদানকারী সংস্থার উচিত তার কর্মীকে একটা বিকল্প পদ প্রদান করা। এবার সেই সংস্থার হাতে যদি একান্তই কোনো বিকল্প উপায় না থাকে তাহলে সেটা অন্য প্রসঙ্গ। জমি সংক্রান্ত বিবাদের জেরে রাস্তায় নৃশংসভাবে কুপিয়ে খুন হতে হলো তৃণমূল পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে। এই ঘটনার তদন্তে মূল মাথা হিসেবে উঠে এসেছে এক পুরনো নাম, বাঘা। একদম বাম আমলে এলাকায় দাপিয়ে বেড়ানো কুখ্যাত গ্যাংস্টার বাঘাকে রবিবার গ্রেপ্তার করল পুলিশ। বাঁকুড়ার সোনামুখী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় জমি নিয়ে। স্থানীয় পঞ্চায়েতের মতনৈক্য থেকে এবার সংস্থার জমি বিক্রি ঘিরে বিভক্ত হয়ে পড়ে পঞ্চায়েত। সন্ধ্যা 7:30 নাগাদ কোন্নগরের কানাইপুরে নিজের অফিস থেকে বাইকে ওঠার মুহূর্তে পিছন থেকে আচমকা কাটারি হাতে ঝাঁপিয়ে পড়েন দুজন। শুরু হয় এলোপাথারি কোপ। রাস্তায় ছটফট করতে থাকা পিন্টুর উপর নৃশংসভাবে চালাতে থাকে কোপের পর কোপ। সামনেই দাঁড়িয়ে থাকা মানুষজন কিছু না বুঝে ওঠার আগে আতঙ্কে হতবাক হয়ে পড়েন। এরপর দুষ্কৃতীরা হেঁটে চলে যায় ঘটনাস্থল থেকে। এই নির্মম হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায় খুনের দিন বিকেলেই এলাকায় ঘোরাঘুরি করছিল দুই অপরিচিত ব্যক্তি, বিশ্বজিৎ প্রামাণিক এবং দীপক মণ্ডল। ফুটেজ এবং মোবাইল টাওয়ারের সূত্র ধরে দুজনকে বারাসাত শাসন থেকে শুক্রবার রাত্রে গ্রেপ্তার করা হয়। জেরায় উঠে আসে তৃতীয় নাম বিশ্বনাথ ওরফে বিশা। তিনি নাকি পিন্টুর পুরনো ব্যবসার সঙ্গী। তিনি নাকি 3 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন। তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর বাদে এলাকায় বাঘার নাম শুনে ফের আতঙ্কের ছায়া। একসময় যে নামে ভয় করত সবাই, ফের সেই নাম ফিরে এসেছে এলাকায়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।